অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি প্রশান্ত কুমার বাছা, প্রভাষক বাংলা, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখানা। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমারই যেন ভালোবেসেছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনেকবার। আমি কয়েকটি কবিতার চরণ দেব। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি কবিতার চরণ আমি উল্লেখ করলাম। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমি কোন বিষয়টি আজকে পড়াবো। আমি তোমাদের একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশ থেকে একটি গল্প পড়াবো। তাহলে কোন গল্পের কথা বলছি? নারীর দয়ের কথা বলছি, প্রেমের কথা বলছি, ভালোবাসার কথা বলছি। তাহলে কোন গল্পের মধ্যে নারী হৃদয়ের প্রেম ভালোবাসা রয়েছে, সেবা রয়েছে? নিশ্চয়ই এবার অন্তত বুঝতে পেরেছ আমি বিলাসী গল্পের কথা বলছি। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তার অন্যতম সেরা একটি গল্প বিলাসী। আমি সেই বিলাসী গল্পের কথা বলছি। তোমরা জানো যে নারী হৃদয়ের অপার রহস্য উন্মোচনে প্রবাল আকাঙ্ক্ষা রূপায়ণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের অমর খ্যাতির অধিকারী, অমর শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অবশ্য তার পূর্বে 1900 রেনেসাঁর অন্যতম প্রেরণা হিসেবে নারীর মহিমা আবিষ্কার বাংলা সাহিত্যের জগতে অনেক আগেই এই নারীর মহিমা আবিষ্কার হয়েছে। মাইকেল, বঙ্কিম, মধুসূদনের রচনায় নারীর অবস্থান সমুন্নত, সম্ভ্রম, উদ্রেককারী। তা সত্ত্বেও শরৎচন্দ্রের রচনায় নারীকে আবেগ দিয়ে আর কেউ লেখেন। শরৎচন্দ্রের অধিকাংশ রচনায় নারীকে দরদ ও মমতা, ভালোবাসা দিয়েই তিনি নারীকে উল্লেখ করেছেন, নারীকে লিখেছেন। তার অসাধারণ এই বিলাসী গল্পের মধ্যে সে বিষয়টি কিন্তু ফুটে উঠেছে। নিশ্চয়ই তোমরা জানো। বঙ্কিমের রচনায় নিশ্চয়ই তোমরা জানো শরৎচন্দ্র তার নারী চরিত্রগুলো গভীর দরদ ও পরম মমতা দিয়ে এঁকেছেন। সমাজের উপেক্ষিত অংশ নারী এবং সেই নারীদের মধ্যে যারা একেবারে নিচু তলার বাসিন্দা, অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি, যারা সমাজের একদম নিচু তলার বাসিন্দা, অর্থাৎ যারা সুস্থ জীবনের থেকে বিত্ত বহির্ভূত একটি জীবনে যারা বসবাস করে, সুস্থ জীবনের বাইরে বিত্ত বহির্ভূত জীবনে যারা বসবাস করে, শরৎচন্দ্র তাদের কথাই বলেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। এবং যারা অস্পৃশ্য ও অগ্রহণযোগ্য তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের কথাই বলছেন। হ্যাঁ, আমি বিলাসী রচনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাই বলছি। তো আজকে তোমাদের আমি লেখক পরিচিতি ও শিখন ফল, অর্থাৎ এই বিলাসী গল্পের এই প্রথম ক্লাসে শিখন ফল আর লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা জানো এই গল্পের মধ্যে যে মালপাড়ার এক বুড়ো ঠাকুরের মেয়ে বিলাসী, এটা নিশ্চয়ই তোমরা জানো। মালপাড়ার এক বুড়ো ঠাকুরের মেয়ে বিলাসী উত্তরাধিকারী সূত্রে সাপুড়ে হলেও তার হৃদয়ের ভালোবাসা, তার হৃদয়ের উষ্ণতা, তার স্নেহ প্রেমের বিশুদ্ধ ভোরের স্নিগ্ধ শিশির, এটি নিশ্চয়ই তোমরা যারা গল্পটি পড়েছ তারা বুঝতে পারছ। এই সাপুড়ে মেয়েকে তার দুর্জয় প্রেমের কাছে
তার দুর্জয় প্রেমের কাছে স্রোতে ভেসে গিয়েছে, অর্থাৎ স্রোতে খড়কুটোর মতো ভেসে গিয়েছে মৃত্যুঞ্জয়ের জাত কুল ও মান। এটা নিশ্চয়ই তোমরা অনুভব করতে পারছো। ঠিক এখানে লেখক বিলাসীকে উদ্ধৃতি দিতে যে বলেছেন, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজায় রাখা বাসি ফুলের মতো। এতটুকু স্পর্শ করতে গেলে ঝরিয়া পড়ে। হ্যাঁ, আমি বিলাসীর কথা বলছি। তাহলে যেটি বলছিলাম যে আজকে তোমাদের লেখক পরিচিতি ও শিল্পকলা নিয়ে আলোচনা করব। তাহলে চলে যাচ্ছি লেখক পরিচিতি। দেখো, বিলাসী সুদর্শন চট্টোপাধ্যায়, জন্ম 15 সেপ্টেম্বর 1976 খ্রিস্টাব্দ, পিতা মতিলাল চট্টোপাধ্যায়, মাতা ভুবনমোহিনী দেবী, শিক্ষা জীবন AFA, এটা নিশ্চয়ই জানো, বর্তমান উচ্চ মাধ্যমিক। কর্মজীবন 1903 সালে কেরানি পদে চাকরিতে যোগদান করে। এরপরে সাহিত্যের জগতে তার লেখালেখি। সাহিত্যকর্ম লক্ষ্য করো, উপন্যাস উল্লেখযোগ্য যে উপন্যাসগুলো রয়েছে তার মধ্যে শ্রীকান্ত, চৈত্রহীন, পরিণীতা, বিরাজবউ ইত্যাদি। এরপরে লক্ষ্য করো গল্প, বড় কবি, মেজদিদি, রামের সুমতি ইত্যাদি। এরপরে নাটক লক্ষ্য করো, ষোড়শী, রমা ইত্যাদি। প্রবন্ধ, নারীর মূল্য ইত্যাদি, মৃত্যু 16 জানুয়ারি 1928 খ্রিস্টাব্দ। আমি কিন্তু উল্লেখযোগ্য যেগুলো সেগুলো লিখে রেখেছি, সব লিখিনি, যেগুলো উল্লেখযোগ্য সেগুলো লিখে রেখেছি, বাকিটা কিন্তু তোমাদেরকে পড়ে নিতে হবে। তাহলে বলছিলাম যে বিলাসী লেখক পরিচিতি, এই বিলাসী গল্পের লেখক পরিচিতি। এরপরে শিখন ফল। হ্যাঁ, শিখন ফলে যাব। দেখো, বিলাসী অনামী প্রেমের মহামানবতার বার্তা নিয়ে ঘোষিত হয়েছে, এটা নিশ্চয় জানো। যে প্রেমের জোয়ার ভাটা নেই, যে প্রেমের উত্থান পতন নেই, যে প্রেমের শুধুমাত্র রয়েছে হৃদয়ের সবটুকু ভালোবাসা। আর হৃদয়ের সেই সবটুকু ভালোবাসা দিয়েই কিন্তু বিলাসী মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তুলেছে। এই জন্য প্রত্যয়দীপ্ত কণ্ঠে ধ্বনিত হয়েছে, নিশ্চয়ই জানো, যে প্রত্যয়দীপ্ত কণ্ঠে ধ্বনিত হয়েছে, পাড়ি দিতে নদী, হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে জানিব তুমি আছো আমি আছি। রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই কিন্তু বিলাসীর সেবা, বিলাসীর ভালোবাসা, বিলাসীর মানবতার জায়গা দিয়েছিলেন এভাবেই। তো শিখন ফলেই যাব। দেখো, অনেকগুলো শিখন ফল রয়েছে, তার মধ্যে বিশেষ বিশেষ যেগুলো তুলে ধরা হয়েছে, অর্থাৎ এই গল্পটি পড়ে তোমরা কি বুঝতে পারবে, কি জানতে পারবে, কি ধারণা লাভ করতে পারবে, কি ব্যাখ্যা করতে পারবে, সে বিষয়গুলো আমি শিখন ফলের মধ্যে কিন্তু আলোচনা করব। প্রথম দেখো, 1 নম্বর শিখন ফলে লিখেছি, তৎকালীন সমাজের রক্ষণশীলতা ও কুসংস্কার সম্পর্কে জানতে পারবে। এগুলো ব্যাখ্যা করব। তৎকালীন সমাজের রক্ষণশীলতা ও কুসংস্কার সম্পর্কে জানতে পারবে। তোমরা ইতিপূর্বে অন্য গল্পে হয়তো বা জানতে পেরেছ, যারা হৈমন্তী পড়েছ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হৈমন্তী পড়েছ, অপরিচিতা পড়েছ, এইসব জায়গায় রক্ষণশীলতা রয়েছে, পুরুষায়িত সমাজ ব্যবস্থার কথা রয়েছে। তো এই গল্পের মধ্যেও কিন্তু তৎকালীন সমাজের রক্ষণশীলতা কুসংস্কার সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণের একটা বৈষম্য ছিল এই সমাজের মধ্যে। নিশ্চয়ই তোমরা যারা গল্পটি পড়েছো তারা জানো, বিলাসী সাপুরের ঘরের মেয়ে, আর মৃত্যুঞ্জয় উঁচু বংশে বড় বংশের ছেলে। তো তার সাথে প্রেম বিয়ে, এটা কিন্তু ওই রক্ষণশীল সমাজ কিন্তু মেনে নেয়। বিশেষ করে অন্নপাপের বিষয়টি কিন্তু দেখেছে, যে বিলাসী তাকে, মৃত্যুঞ্জয় অসুস্থ হলে তাকে সেবা দিয়ে সারা রাত জেগে নিজের শরীরের দিকে না তাকিয়ে মৃত্যুঞ্জয়কে কিন্তু সুস্থ করে তুলেছে, এবং তাকে রান্নাবান্না করে তাকে কিন্তু খাওয়িয়েছে। এই খাওয়ানোটাই ছিল তার অন্নপাপ। এমনকি
রক্ষণশীল সমাজের যারা সমাজপতি তারা কিন্তু একদম শেষে চেয়ে বলেছে, যখন মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছে, মৃত্যুঞ্জয়ের সাথে বিলাসীর বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে মৃত্যুঞ্জয় সাপুড়ে জীবন বেছে নিয়েছে। এই সাপুড়ে জীবন বেছে নেওয়ার পরে মৃত্যুঞ্জয়ের কিন্তু মৃত্যু হল, সাপের ছোবলে তার মৃত্যু হল। সমাজপতিরা তখন কিন্তু বলেছে যে তার মৃত্যুর কারণ হচ্ছে অন্নপাপ। নিচু জাতের মেয়ের হাতের রান্না খাওয়া, তার ভাত খাওয়া, এই কারণে তার মৃত্যুটা হয়েছে। তো এই রক্ষণশীল সমাজের কুসংস্কার সমাজ সম্প্রদায় লাভ করতে হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উদ্দেশ্য কিন্তু এই কুসংস্কার রক্ষণশীল সমাজ থেকে বেরিয়ে আসে। তৎকালীন সমাজ ব্যবস্থায় কী ছিল সেই বিষয়টি কিন্তু দৃষ্টি দিয়েছেন, উল্লেখ করেছেন। দেখো 2 নম্বর শিক্ষণফল। তৎকালীন সমাজের, আমি সংক্ষিপ্তভাবে লিখেছি, তৎকালীন সমাজের জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি বৈষম্য। তৎকালীন সমাজে কিন্তু জাতি, ধর্ম, বর্ণের মধ্যে একটি বৈষম্য ছিল, অর্থাৎ উঁচু নিচুর মধ্যে একটা পার্থক্য ছিল, ধনী গরিবের মধ্যে একটা পার্থক্য ছিল। তৎকালীন হিন্দু সমাজ ভাগ করে রেখেছিল 4টি ভাগ। নিশ্চয়ই তোমরা পড়েছ, বই পড়েছ, সেখানে আছে যে ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ সবার উপর, এরপরে ক্ষত্র, এরপরে বৈশ্য, এরপর শূদ্র। তো শূদ্ররা কখনো, অর্থাৎ তারা নিচু, এই নিচুদের সাথে কখনো উঁচুদের সম্পর্ক হতে পারে না, তাদের হাতে অন্ন গ্রহণ করা যাবে না, এরকম কিন্তু একটা বৈষম্য ছিল। তারা সবসময় সেবা শুশ্রূষা কাজই করবে, দূরে থাকবে, এরকম একটি বিষয় ছিল। এই জাতি, ধর্ম, বর্ণ বৈষম্যের কথা কিন্তু তুলে ধরেছিল। আর এই বৈষম্যের কারণে কিন্তু আজকে মানুষের মধ্যে, তৎকালীন সময়ে মানুষের মধ্যে একটি বিভেদ তৈরি হয়েছে। এই বিষয়টি কিন্তু এই গল্পের মধ্যে তুলে ধরেছে। নিশ্চয়ই জানো যে নারী হৃদয়ের কোমলতম, মধুরতম ও সুন্দরতম হৃদয়গুলো কিন্তু বিলাসীকে দেবীতে পরিণত করেছে। গল্পের মধ্যে নিশ্চয়ই যারা পড়েছে তারা নিশ্চয়ই জানো, দেবীতে পরিণত করেছে। জীবনযুদ্ধে পরাজিত বিলাসী, এই জীবনযুদ্ধে পরাজিত হয়েও কিন্তু তার প্রেম ঐশ্বর্য অসাধ্যকে সাধন করেছে। কি অসাধ্যকে সাধন করেছে? মৃত্যুঞ্জয়কে সেবা দিয়ে, শুশ্রূষা দিয়ে তাকে কিন্তু সুস্থ করে ফেলেছে। গল্পের মধ্যে তোমরা নির্দেশ পেয়েছ। তাই এই গল্পের মধ্যে তোমরা নিশ্চয়ই আরও পেয়েছো যে বিলাসী একটি ত্যাগের নাম, একটি সেবার নাম, একটি বন্ধন ও মমতার নাম, একটি আত্মহননকারী কবিতার নাম। এটাও তোমরা পেয়েছ যে উচ্ছ্বসিত হৃদয়ের উষ্ণ ভালোবাসার নাম হচ্ছে বিলাসী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এভাবেই কিন্তু বিলাসী গল্পের বিলাসী এভাবেই কিন্তু বিশ্লেষণ করেছে। তোমরা নিশ্চয়ই জানো এখানে এই গল্পের মধ্যে লেখকের ব্যক্তি জীবনের ছায়া করা হয়েছে। এজন্য গল্পের কথক বলতে লেখক নিজেই, এই নেড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তখন নিজেই। যেভাবে বলছিলাম শিক্ষণফল 3 নম্বর শিক্ষণফল দেখো, তৎকালীন সমাজের হিন্দু সমাজের অন্নপাপের অপরাধ। তৎকালীন সমাজের হিন্দু সমাজের অন্নপাপের অপরাধের কথা। এই হিন্দু সমাজের অপরাধের নিষ্ঠুরতা সম্পর্কে ধারণা লাভ করতে। অন্নপাপের নিষ্ঠুরতা কি একটু আগে আমি বলেছি যে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়লে বিলাসী তাকে সেবা দিল, সারা রাত জেগে তাকে সেবা দিয়েছে, একটু কিন্তু ভুল করতে পারে। এই জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসীকে বলেছেন যে ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজায় রাখা বাসা ফেলে হতো, এতটুকু স্পর্শ করতে গেলেই, এতটুকু রচনা করতে গেলেই ধরিয়া পড়ে। তাহলে তার সেবা করতে করতে সারা রাত জেগে শরীরের এমনই একটি অবস্থা হয়েছে। এটি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসীকে এভাবেই তুলে ধরার চেষ্টা করেছে। যেটি বলছি যে অন্নপাপের অপরাধের নিষ্ঠুরতা, এই সুস্থ করতে যে বিলাসী মৃত্যুঞ্জয়কে কিন্তু রান্না করে তাকে খাওয়াইছে, তাকে বাঁচিয়ে রেখেছে, বাঁচিয়ে তুলেছে। এই রান্না করে খাওয়ানো
এই খাওয়ার খাওয়ানো, বিলাসী খাদ্যের অন্ন গ্রহণ করা, জল গ্রহণ করা, এটিকে তৎকালীন সমাজ অন্নপাপ হিসেবে পেয়েছে এবং এই অন্নপাপের নিষ্ঠুরতায় সম্পূর্ণ সমাজ থেকে তাকে বঞ্চিত করছে, আলাদা করে রেখেছে, সম্পূর্ণভাবে তাদেরকে আলাদা করে রেখেছে। এই নিষ্ঠুরতা সম্পর্কে এই গল্পের মধ্যে জানা যায়। এরপরে 4 নম্বর শিক্ষণ লক্ষ্য করো, হত দরিদ্র মানুষের দুঃখ দুর্দশা। হত দরিদ্র মানুষের দুঃখ দুর্দশা সম্পর্কে জানতে পারে। হত দরিদ্র যারা সমাজের, যেটি বলছিলাম প্রথম দিকে, যে একেবারে নিচু শ্রেণীর, একেবারে যাদের ধন সম্পদ কিছুই নেই, যারা দিনমজুর, তাদের কথা বলা হচ্ছে যে হত দরিদ্র, তাদের চরম দুঃখ দুর্দশা, তাদের চরম কষ্টে তাদের দিনাতিপাত করতে হতো। এই বিষয়টি কিন্তু এই গল্পের মধ্যে তিনি তুলে ধরেছেন। এরপরে কি আছে? প্রেম ভালোবাসা স্বর্গীয়। প্রেম ভালোবাসা স্বর্গীয়, এক মানবীয় প্রেমের চিরন্তন রূপ, এক মানবীয় প্রেমের চিরন্তন রূপ ব্যাখ্যা করতে পারবে। হ্যাঁ, বিলাসীর মধ্যে সেই মানবীয় গুণ কি লক্ষ্য করা গিয়েছে, বিলাসীর মধ্যে সেই মানবতা লক্ষ্য করা গিয়েছে, বিলাসীর মধ্যে সেই ভালোবাসা লক্ষ্য করা গিয়েছে, সেই প্রেম সেই বিলাসীর মধ্যে ফুটে উঠেছে। বিলাসী সাপুরের মেয়ে, ধনীর ছেলে মৃত্যুঞ্জয়, এটি কিন্তু কোনো বাধা, এই বাধায় কিন্তু তাদেরকে দূরে রাখতে পারেনি। একে অপরকে ভালোবেসেছে, তার সেবা শুশ্রূষায় মৃত্যুঞ্জয় বেঁচে উঠেছে, মৃত্যুঞ্জয় তাকে বিবাহ করেছে। অর্থাৎ ভালোবাসারই জয় হয়েছে, প্রেমেরই জয় হয়েছে, মানবতারই জয় হয়েছে। মানবী থেকে বিলাসী পরিণত হয়েছে দেবীতে। এই উদাহরণ পৃথিবীতে কোথাও নেই। এক মানবীয় গুণের বৈশিষ্ট্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসীর মতো তুলে ধরেছেন, আর বিলাসী গল্পের মধ্যে সেটি ঘটেছে। তো এই ছিল শিক্ষণ ফল। এই শিক্ষণ ফলগুলো মনে রাখতে পারলে অবশ্যই বিলাসী গল্প সম্পর্কে ধারণা লাভ করা যাবে। তার নিশ্চয়ই আমি তোমাদেরকে বলতে পেরেছি বিলাসী গল্পের মধ্যে কী রয়েছে, কোন বিষয়গুলো ঘটে উঠেছে। নিশ্চয়ই তোমরা জানো যে একটি গল্প শুধু একটি দিক নির্দেশ করে কিন্তু লেখক লেখেন না, অনেকগুলো দিক ফুটে ওঠে। একটি ফুলের মালা তৈরি করতে গেলে যেমন অনেকগুলো ফুলের প্রয়োজন হয়, অনেকগুলো ফুল ছাড়া কিন্তু একটি মালা হয়, ঠিক গল্পটাও কিন্তু তাই। অনেকগুলো ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটি গল্প, অনেকগুলো ঘটনা সমন্বিত হয়ে একটি গল্পের রূপ লাভ করে। সাহিত্য কি? সাহিত্য একটি দর্পণ, সাহিত্য একটি জীবনের আয়না। কেন আয়না বলছি? আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের চেহারাটা দেখা যায়, প্রতিবিম্বিতটা দেখা যায়, ঠিক অনুরূপ সাহিত্যের সামনে দাঁড়ালে একটি দেশের রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি, ইতিহাস সব কিন্তু ফুটে ওঠে। সাহিত্যটা কিন্তু তাই, সাহিত্যের জগতের মধ্যে সব কিছু রয়েছে। এই বিলাসী গল্পের মধ্যে তোমরা যারা পড়েছো তারা নিশ্চয়ই জানো, ইতিহাস আছে, ঐতিহ্য রয়েছে, রাজনীতি, সমাজনীতি সব কিন্তু এর মধ্যে ঘটে উঠেছে, সব কিন্তু ঘটে। তাহলে একটি সাহিত্যের মধ্যেই কিন্তু জাতির বিবেক অর্থাৎ জাতির আয়না সাহিত্যের মধ্যেই সেটি ফুটে উঠেছে। পড়লে সেটি জানা যাবে, ইতিহাস সম্পর্কে জানা যাবে, রাজনীতি সম্পর্কে জানা যাবে, রাষ্ট্রনীতি সম্পর্কে জানা যাবে, দেশ সম্পর্কে জানা যাবে, দেশের সমাজ ব্যবস্থা সম্পর্কে জানা যাবে, যারা সমাজ ব্যবস্থা কর্মধার তাদের সম্পর্কে জানা যাবে, সব মানুষের হৃদয় সম্পর্কে জানা যাবে, সব কিন্তু ঘটেছে। এই বিলাসী গল্পের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেটি তুলে ধরার চেষ্টা করেছে। সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকো এবং তোমরা বাড়িতে বই পড়বে, এই ক্লাসগুলো ভালো করে দেখবে। তো আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার আগে তোমাদেরকে পড়া দিচ্ছি, বাড়ির কাজ দিচ্ছি, সেটি বাড়িতে করবে। তৎকালীন সমাজে রক্ষণশীলতা কুসংস্কার সম্পর্কে ব্যাখ্যা করো বিলাসী গল্পের। বিলাসী গল্পের মধ্য থেকে তৎকালীন সমাজে রক্ষণশীলতা কুসংস্কার সম্পর্কে কি জানতে পেরেছ তা ব্যাখ্যা করো। এটি বাড়িতে লিখবে এই প্রশ্নটি।
আর আগামী ক্লাসে অর্থাৎ এটি ক্লাসের প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাসে সবার দেখার জন্য, দ্বিতীয় ক্লাস সবার দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন।